নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। গত 15 বছরে রাজ্যের কি হাল? ভোটের মুখে বিজেপির চার্জশিট। আজ কলকাতায় 40 পাতার চার্জশিট প্রকাশ করবেন অমিত শাহ, আর তারপর বাড়ি বাড়ি সেটা বিলি করা হবে। এবার ভোটে বিজেপির ফর্মুলা ভয় বনাম ভরসা। গত বছরের ডিসেম্বর বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। এবার ভোটের মুখে ফের বিজেপির চার্জশিট। শনিবার 40 পাতার চার্জশিট প্রকাশ করলেন অমিত শাহ। এই চার্জশিট বাড়ি বাড়ি বিলি করা হবে। গত 15 বছরে রাজ্যের কি হাল, কোথায় কোথায় খামতি, 14 অভিযোগের শান 40 পাতার চার্জশিটে। দুর্নীতি এবং কেলেঙ্কারি, প্রশাসনিক নৈরাজ্য এবং অপশাসন, আইন শৃঙ্খলা ধ্বংসস্তূপ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা, গণতন্ত্রের উপর হামলা, শিল্পের ধ্বংসস্তূপ, শিক্ষার সর্বনাশ, স্বাস্থ্য সংকট, কৃষি এবং কৃষকের দুর্দশা, বঙ্গ সংস্কৃতি ধ্বংস, উত্তরবঙ্গের বঞ্চনা, চা শ্রমিকদের দুর্দশা, কলকাতার বেহাল অবস্থা, রাঢ়বঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ। এছাড়াও কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও এ রাজ্যে কিভাবে তা কাজে লাগানো হয়নি, এই অভিযোগেও সুর চড়াবে বিজেপি, প্রকাশ করবে শ্বেতপত্র। এবারের ভোটে বিজেপি স্ট্র্যাটেজি ভয় বনাম ভরসা। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, সেই জন্যই আমরা চার্জশিট দিচ্ছি। উল্টা চোর কোতোয়ালকো ডাটে। যে তরিপার শাহ নিজে সিবিআই এর হাতে চার্জশিট খেয়ে 17 দিনের বেশি জেল খেটেছে, সে এসছে বাংলার মানুষকে চার্জশিট দিতে। ওরা বলছে চার্জশিট দেওয়ার কথা, তখন বাংলার জনগণ প্রস্তুত হয়ে রয়েছে মার্কশিটে স্কোর লেখার জন্য। টোটাল পূর্ণমান 294 পরীক্ষার, গতবার টেনে টুনে 77 পেয়েছিল 200 পাবে বলে। আর এবার বাংলার জনগণ কপালে লিখে রেখেছে 30 পেরোতে দেবে না, মার্কশিটে ফেল টু রাম কপালে লিখে দেবে। বাংলার মানুষের মার্কশিটে এবার বিরোধী দল হওয়ার মর্যাদাও জুটবে না। আজ থেকেই ভারতীয় জনতা পার্টি তার কাউন্টডাউন শুরু করে। চার্জশিটের পর ইস্তেহার প্রকাশ, বিজেপির সংকল্পপত্র। এর জন্য পশ্চিমবঙ্গের 10,000 বিশিষ্টজনের পরামর্শ নিয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। বঙ্গ সফরে অমিত শাহ, অর্থাৎ ভোটের বাংলায় অমিত শাহ। এই সময় বিজেপির চার্জশিট কি রয়েছে, চার্জশিটে কখন পেশ করা হবে, কিভাবে বিলি করা হবে, কি পরিকল্পনা, কি কর্মসূচি, আরো একটু ডিটেল আপনাদের জানাই। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, রাজারহাটের পাঁচতারা হোটেলে এই মুহূর্তে আমরা রয়েছি, যেখানে আর কিছুক্ষণ বাদেই, ঘণ্টাখানেক বাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জনগণের আদালতে চার্জশিট প্রকাশ করবেন। একবার ছবিটা দেখাবো, যার নাম দেওয়া হয়েছে জনগণের চার্জশিট প্রকাশ, যেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্বয়ং প্রকাশ করবেন। কি রয়েছে এই চার্জশিটে? এবং যেমনটা বিজেপি সূত্রে খবর, যে 40 পাতা, প্রায় 40 পাতার তৈরি এই চার্জশিট, যে চার্জশিটে বিজেপি মূলত তৃণমূল কংগ্রেস সরকারের গত 15 বছরের রাজ্যের হাল হকিকতের হিসেব দেবে। এবং সেখানে তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির তোলা যে সমস্ত অভিযোগ রয়েছে, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা থেকে আরম্ভ করে বঙ্গ সংস্কৃতি কিংবা নারী নিরাপত্তা, গোটা বিষয়ে যে অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগ সম্বলিত বই প্রকাশ করবে তারা। শুধুমাত্র এ রাজ্যের এই সমস্ত শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সংক্রান্ত সমস্যা নয়, উত্তরবঙ্গের বঞ্চনা, চা শ্রমিকদের সমস্যা, সেই সমস্যার কথাও তুলে ধরা হবে এই চার্জশিটের মাধ্যমে। এবং দ্বিতীয় প্রশ্ন, এই চার্জশিট কিভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছবে? এই মাসের বাকি রয়েছে আর 3 দিন, আগামী 3 দিন 29, 30 এবং
31 এই 3টে তারিখ বঙ্গ বিজেপির জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারা 294 আসনের যে প্রার্থী রয়েছে তাদের ইতিমধ্যেই 18টি বাদ দিয়ে যে প্রার্থী তালিকা তারা প্রকাশ করেছে সেই প্রার্থীরা তারা ঘরে ঘরে পৌঁছে দেবে এই চার্জশিট। এবং এর আগেও আমরা দেখেছি 294টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং তারপর আজ গোটা রাজ্যের নিরিখে চার্জশিট প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং উল্লেখযোগ্য বিষয়, এই চার্জশিটে শুধুমাত্র রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, যে অভিযোগ সেটা থাকবে না, কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করেছে রাজ্যের জন্য সেই বরাদ্দের খতিয়ান তার বাস্তবায়ন সমস্তটাই তুলে ধরা হবে এই 40 পাতার চার্জশিটে। বেশ সুস্মিতা, ভোটের বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে, থেমে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। বিজেপি ও শাহের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে তৃণমূল কংগ্রেসও। সেই চার্জশিটে কি কি উল্লেখ থাকবে, কখন পেশ করা হবে, ডিটেল জানবো। আবির রয়েছে প্রতিনিধি। আবির, থেমে নেই রাজনৈতিক আক্রমণ, আরো চড়া হচ্ছে, আরো শোনাচ্ছে তৃণমূল কংগ্রেসও। একদিকে যখন বিজেপির তরফ থেকে চার্জশিট পেশ করা হবে, পাল্টা তৃণমূলের তরফ থেকেও বিজেপি এবং অমিত শাহের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে। কি উল্লেখ করা হচ্ছে সেই চার্জশিটে, কখন পেশ করা হবে? দেখো, তৃণমূল সূত্রে খবর বিকেলবেলা 4টে নাগাদ তারাও পাল্টা চার্জশিট প্রকাশ করতে চলেছেন এবং 15 পাতার সেই চার্জশিট তারা প্রকাশ করবেন এবং এই চার্জশিটের মধ্যে তারা উল্লেখ করবেন সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের ব্যর্থতা। তারা উল্লেখ করবেন হচ্ছে যে বিজেপি যে ধরনের বক্তব্য রেখেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে সেই ধরনের কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দুটি বিষয়ের উপর তারা অত্যন্ত জোর দিচ্ছেন। এক, সেটা হচ্ছে যে সীমান্তে অনুপ্রবেশ, এই নিয়ে বারবার ধরে পশ্চিমবঙ্গে এসে বা তাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসকে আক্রমণ চালানো হয়। যদিও দেশের বিভিন্ন জায়গাতে যে ধরনের জঙ্গিহানার ঘটনাগুলি ঘটেছে, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়েই দায় কার, সেই প্রসঙ্গে তারা সরব হবেন। দ্বিতীয়ত হচ্ছে তারা এই প্রসঙ্গ তারা উল্লেখ করবেন যে পশ্চিমবঙ্গ যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে, বিএসএফ থাকার কথা রয়েছে এবং তারা তাদের যে সীমা দূরত্ব সেটা অনেকটা বাড়িয়ে নিয়েছে। তারপরেও যখন অনুপ্রবেশ হয়, সেই অনুপ্রবেশের ঘটনা নিয়ে কেন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়, সীমান্ত রক্ষা করার ক্ষেত্রে কেন কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তারা কেন যথাযথভাবে কাজ করে উঠতে পারছে না। তৃতীয়ত তাদের তরফ থেকে বলা হয় যে এই রাজ্যের মানুষজন যখন বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে অন্য রাজ্যতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরা তারপরেও তারা বাংলাদেশে কি করে মানুষের পাশে রয়েছে এই ধরনের বার্তা রাখেন এবং এর সঙ্গে সঙ্গে বঞ্চনা সহ একাধিক ইস্যু, এগুলো হচ্ছে চার্জশিটের মধ্যে যোগ হবে। তুমি যেটা বলছিলে একেবারেই তাই, যে রাজনৈতিক উত্তাপ চলছে এবং গত কয়েকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল যে বিজেপির তরফ থেকে চার্জশিট পেশ করা হবে এবং তারা বিভিন্ন বিধানসভা ভিত্তিক চার্জশিটের কথা এর আগে উল্লেখ করেছিল। কিন্তু এইভাবে পাল্টা সেই চার্জশিট দিয়ে রাজনৈতিকভাবে যে জবাব তৃণমূল কংগ্রেস দিতে চলেছে, তাতে অবশ্যই নির্বাচনের আগে চার্জশিট ইস্যুকে ঘিরে জোরদার যে রাজনৈতিক চর্চা তাও বৃদ্ধি পেয়েছে। একেবারে বেশ। আবির, রাজ্যের 40 বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিটি গঠন তৃণমূলের। ভোট যুদ্ধে নেতাদের সমন্বয়ে জোর ঘাসফুলের। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনায় কমিটি। 11 জেলার 40 বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিটি তৃণমূলের। 40 বিধানসভার মধ্যে একাধিক আসনে তৃণমূলের নয়া প্রার্থী। একজোট হয়ে নেতাদের কাজের বার্তা তৃণমূল নেতৃত্বের। বাম থেকে তৃণমূল স্থানীয় আদিবাসী প্রার্থীকে ঢেলে ভোট দিয়ে জিতিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু অভিযোগ এতে এলাকার হাল ফেরেনি। এবার কি ভাবছে বাঁকুড়ার রানীবাঁধ? বাঁকুড়া রানীবাঁধ জঙ্গলমহল এলাকার বিধানসভা আসন। এই এলাকার বেশিরভাগ গ্রাম আদিবাসী অধ্যুষিত। এটা রানীবাঁধের শহরাঞ্চল, ঝাঁ চকচকে রাস্তাঘাট।
শহরাঞ্চল থেকে যত ভেতর দিকে যাওয়া যাবে ততই ছবিটা বদলাতে থাকবে। পাকা রাস্তা তো দূর, ঠিকমতো হাঁটা চলার রাস্তাটুকুও নেই। শুধু রাস্তাঘাট নয়, না পাওয়ার তালিকাটা লম্বা। কোনো কাজ নাই, কোনো জোর নাই, বর্ধমান হুগলি খাচ্ছি যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে আজ 3-4 বছরও। ভাবে প্রতিদিন জল নিয়ে যায়, টিউবওয়েল আছে, ওই জলটা তো কোনো আমাদের প্রযোজ্য নয়। এমনি ধরো ওই ধোয়া ধুয়ে কাজে লাগে। আয়রন তো খুব আয়রন, খাওয়া যায় না, তো জলটা ধরো হলুদ হয়ে যায়। শরীর খারাপ হলে কি করব, কি খাবো আমরা? আমাদের তো পানীয় জল নেই, কোথা থেকে নিয়ে আসবো? না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। জ্যৈষ্ঠী মাসে ধরো এই জলটা তো শুকিয়ে যাবে, তখন ধরো একটু একটু জল বেরিয়ে, ধরো একটা কলসি ভরতে আধ ঘন্টা সময় লাগবে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে প্রায় 46% আদিবাসী ভোট। তাদের মন পেতে একাধিকবার আদিবাসীদেরকেই দাঁড় করাতো বামেরা। এই কৌশলে কাজও হয়েছে, প্রতিবারই আদিবাসীরা ঢেলে ভোট দিয়েছেন। 2011 সালে রাজ্যে পালা বদল হয়, কিন্তু রানীবাঁধে বদল হয়নি। সে বছরও সিপিআইএম প্রার্থী দেবুলিনে হেমব্রমকে জেতায় রানীবাঁধ। 2016 সালে রানীবাঁধে ফোটে ঘাসফুল, জেতেন এলাকার আদিবাসী মুখ জ্যোৎস্না মান্ডি। 2021 সালে জ্যোৎস্না মান্ডি ফের বিধায়ক হন, খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রীও হন, কিন্তু অভিযোগ রানীবাঁধের গ্রামগুলির ছবি বদলায়নি। রয়েছি রানীবাঁধ বিধানসভার কাটিয়াম গ্রামে। মূলত এই কাটিয়াম গ্রামে বসবাস সবর পরিবারের 40টি পরিবার। এরা সকলেই কিন্তু এখন কুবে খাটতে চলে গেছে, আর সেই কারণেই বাড়িতে তালা দিয়ে তারা চলে যান কুবে খাটতে, কারণ গ্রামে কাজ নেই। এরকম চাষবাস হয়নি, আমাদের চাকরি বাকরি তো নেই, আমাদের অর্থের অভাব ওই জন্য আমরা যা বর্ধমান হুগলি আরামবাগ এইসব আমরা কাজ করতে যাই। ওখানে ধান চাষ হয়, আলু চাষ হয়। কোনো কাজ নাই, কোনো জোর নাই, বর্ধমান হুগলি খাচ্ছি যাচ্ছি, তবে আনি করে আমাদের সংসারটা চলছে। 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে আজ 3-4 বছরও বন্ধ হয়ে গেছে। তো আলু খুলে আলাম বাড়ি, রোজগার বলতে ওই 300 টাকা পার ডে। তো সব আমরা ঘরে বসে আছি, সিজনে যাওয়া হয় বর্ধমান হুগলি। রানীবাঁধের একাধিক গ্রামে খাবার জলের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, গ্রাম থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে যেতে হয় চুয়ার জল আনতে। কারণ আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, খাওয়ার জন্য তো এখান থেকে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। একটাই নলকূপ আছে, তো নলকূপটা মানে একেবারে ব্যবহারযোগ্য না, মানে যদি স্নানও করা হয় তো গায়ের মধ্যে অ্যালার্জি বেরিয়ে যাবে। এইভাবেই জল নিয়ে যাই আমরা। এই যে শাখা নদীর গায়ে ঝর্ণা করে তারপর জল নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চা কাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক, মানে সমস্ত বয়সেরই শরীর খারাপ হয় এই জল খেয়ে। সবাই সব জিনিসটা দেখে, কিন্তু আমাদের জন্য কেউ কোনোদিন পদক্ষেপ নেয়নি। আবার ভোট আসছে। রানীবাঁধের দুবারের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে বা টিকিট দেয়নি তৃণমূল, দিয়েছে স্থানীয় আদিবাসী মুখ তনুশ্রী হাঁসদাকে। বিজেপি টিকিট দিয়েছে স্থানীয় ক্ষুদিরাম টুডুকে, তিনিও আদিবাসী মুখ। রাজ্য সরকারের থেকে যে রাস্তাঘাটের জন্য যেমন ঢালাই রোড বা এগুলো যেমন অনেক জায়গাতেই অনেক গ্রামে সেগুলো হচ্ছে, বা পানীয় জলের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোনো আর্থিক সাহায্য বা সেইভাবে কোনো বাজেট না এসে পৌঁছলে শুধুমাত্র এই রাজ্য সরকারের পক্ষে এটা করাটা কতদূর সম্ভব সেটা আমার মনে হয় একটু ভাবার বিষয় রয়েছে। এভাবে লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং অবশ্যই কর্মসংস্থান। আর আদিবাসী শিক্ষা বলুন, সেই ক্ষেত্রে যেমন আলাদা বোর্ড হলে তো খুবই ভালো হয়। না আছে শিক্ষার ব্যবস্থা, বিদ্যালয়, না স্বাস্থ্য, না রাস্তাঘাট, না পানীয় অবস্থা। জনতা পার্টি রাজ্যতে সরকার আসে, প্রথম কাজ হবে এই উন্নয়ন করা এবং এসএসসি চালু করা। আদিবাসীদের সান্তালি বোর্ড আছে, সেই এডুকেশন বোর্ড চালু করব। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সমস্ত কিছুর দিক দিয়ে আজকে এই গরিব মানুষদের উন্নয়ন হবে, বেকার ছেলে মেয়েদের উন্নয়ন হবে। আপনারা দেখবেন তার সুফলটা প্রত্যেক সাধারণ মানুষ পাবে। বাঁকুড়া রানীবাঁধ থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।